নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল যখন আপনার রায় আলোচনা করছিলাম সেই সময় আমরা বলছিলাম যে সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। আর আপনার রায় শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি জানিয়ে দিলেন যে তাদের প্রার্থী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর প্রার্থী পদ নিয়ে আজকে গোটা দেশ জুড়ে আলোচনা হয়েছে। আপনাদের কারোরই আর জানতে বাকি নেই যে দ্রৌপদী মুর্মু যদি যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি হতে পারেন তাহলে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি পাবে এই দেশ এবং প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পাবে। অর্থাৎ দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে এক ঢিলে অনেকগুলো বাজিমাত করতে চাইছে বিজেপি। কোথায় দাঁড়িয়ে রয়েছেন যশবন্ত সিনহা, যিনিও একজন পোড় খাওয়া রাজনীতিক, তিনিও কি অঙ্ক না বুঝে প্রার্থী হতে সম্মত হয়েছেন? এরই পাশাপাশি আমরা দেখলাম যে সিপিএম এর মধ্যে আবারও একটা তর্ক। যেভাবে যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসের পছন্দের প্রার্থী, বাকি দলগুলো সমর্থন দিয়েছে যশবন্ত সিনহাকে, তাকে সিপিআইএম সমর্থন দিয়েছে, তাই নিয়ে বামেদের মধ্যেও এই মুহূর্তে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে এতদিনে কি তাহলে লেসার ইভিল গ্রেটার ইভিল এই তর্কের কোনো কিনারায় পৌঁছলো সিপিএম? দলের মধ্যেও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সিপিআই এর পক্ষ থেকে রয়েছেন সৈকত গিরি, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, পিডিএস নেতা সোমের পুতদুণ্ড আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই এসে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়। শুরুতে আপনাদের দেখাবো রায়সিনার রেসে শাসকের দ্রৌপদী বনাম বিরোধীদের যশবন্ত। ভোট অঙ্কে এগিয়ে এনডিএ প্রার্থী। শেষ পর্যন্ত কি প্রথমবারের জন্য জনজাতি গোষ্ঠীর রাষ্ট্রপতি পাবে দেশ, নাকি পিছিয়ে থেকেও বাজি মাত করবেন বাজপেয়ী জমানার মন্ত্রী যশবন্ত? কে হবেন রাইসিনা হিলসের নতুন বাসিন্দা? প্রার্থী বাছাই নিয়ে টান সাসপেন্স বজায় ছিল শাসক বিরোধী দুতরফে। বিরোধী শিবিরের প্রার্থী যে যশবন্ত সিনহাই হতে চলেছেন তা মঙ্গলবার সকালে মোটামুটি স্পষ্ট হয়ে যায়। দুপুরে বৈঠকের পর যশবন্তের নামে আনুষ্ঠানিক শিলমোহর দেন বিরোধীরা। हमें ऐसा एक आदमी चाहिए जो देश की संविधान का रक्षक बन के काम करे। तो मुझे लगता है कि यशवंत सिन्हा जी का जो तजुर्बा रहा है और जो एक्सपीरियंस है उससे बेहतरीन कैंडिडेट हमें राष्ट्रपति पद के लिए। মঙ্গলবার রাতে স্পষ্ট হয়ে যায় শাসক শিবিরের ছবিটাও। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে এনডিএ। श्रीमती द्रौपदी मुर्मू, इनको राष्ट्रपति का प्रत्याशी घोषित किया गया है एनडीए की तरफ से। 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21 জুলাই। রাইসিনার রেসে দ্রৌপদী বনাম যশবন্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের অঙ্কে জনজাতি গোষ্ঠী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছেন মোদী সারা। 1958 সালের 20 জুন ওড়িশার ময়ূরভঞ্জের দরিদ্র সাঁওতাল পরিবারে তার জন্ম। দীর্ঘদিন বিনা বেতনে শিক্ষকতা করেছেন। বিজেপি জোট সরকারের মন্ত্রীও ছিলেন। 2015 সালে প্রথম মহিলা হিসেবে ঝাড়খণ্ডের রাজ্যপাল হন। দ্রৌপদী মুর্মু জিতলে প্রথমবার জনজাতি গোষ্ঠীর রাষ্ট্রপতি পাবে দেশ। প্রতিভা পাটিলের পর দেশের তৃতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী। রাজনীতির ময়দানে ঘাড়ে ও ভাঁড়ে দ্রৌপদী থেকে যশবন্ত সিনহা অনেকটাই এগিয়ে। 1937 সালে 6 নভেম্বর বিহারের পাটনায় জন্ম। আইএএস হিসেবে 24 বছর বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন। 1984 সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে প্রথমে জনতা দলে যোগ দেন। প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন যশবন্ত সিনহা। বিজেপিতে যোগ দেওয়ার পর বাজপেয়ীর মন্ত্রিসভায় অর্থ ও বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। মোদী সরকারের তীব্র সমালোচনা করে 2018 সালে বিজেপি থেকে ইস্তফা দেন। 2021 সালে তৃণমূলে যোগ দিয়ে দলের জাতীয় সহ সভাপতি পদে বসেন। চলতি বছর 21 জুন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই তৃণমূল থেকে ইস্তফা দেন যশবন্ত সিনহা। যশবন্তের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি হলেও ভোট অঙ্কে অনেকটাই এগিয়ে দ্রৌপদী। রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রার্থীকে একার ক্ষমতায় জিতিয়ে আনার জন্য যত ভোট চাই তা ইন্ডিয়ার ঝুলিতে নেই। তবুও রায়সিনার বাসিন্দা হতে দ্রৌপদীর কোনো বাধা নেই বলেই মত রাজনীতির কারবারিদের। কারণ ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে উড়িষ্যার শাসক দল বিজেডি। জনজাতি গোষ্ঠী দ্রৌপদীর বিরোধিতা করা ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম এর কাছে রাজনৈতিকভাবে মুশকিল। পর্যবেক্ষকদের একাংশের মধ্যে রায়সিনার লড়াই শাসক বিরোধী দুপক্ষের কাছেই আসলে নিয়ম রক্ষার ম্যাচ। 24-এর ফাইনালের দিকে তাকিয়েই রণকৌশল তৈরি করছে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি চন্দনদার কাছেই শুরুতে আসবো। চন্দনদা, আপনারা যশবন্ত সিনহা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী, তাকে আপনারা সমর্থন দিলেন, খুব ভালো কথা। কিন্তু দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করে যে খুব খুব ক্যালকুলেট করে একটা বাজি খেললো বিজেপি, এটা কি অস্বীকার করতে পারেন? যে অঙ্ক ইতিমধ্যে যেটা আমরা দেখালাম যে নবীন পটনায়ক তিনি তার 1 ঘন্টার মধ্যে তিনি টুইটে সমর্থন দিয়ে দিলেন, আমরা ওয়েলকাম করলেন। আমরা দেখলাম যে যেটা আমরা প্রতিবেদনেও বললাম যে জেএমএম এর পক্ষে ওটা তাকে সমর্থন না করাটা সেটা অ্যাফোর্ডেবল নয়। আমি একটা কথা তোমাকে বলতে পারি, তুমি যে প্রসঙ্গটা তুললে একটি শব্দ ব্যবহার করলে ভেরি ইন্টারেস্টিং, বাজি। এখন প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক রীতি সাপেক্ষে একটি রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছেন, রাষ্ট্রপতি নির্বাচিত কেউ একজন হবেন এবং সেক্ষেত্রে বিরোধী পক্ষের একটি প্রার্থী আছেন এবং একটি ক্যালকুলেশনকে মাথায় রাখতে হবে। তুমি এখানে বিজেডির প্রসঙ্গ আনলে, জেএমএম এর প্রসঙ্গ আনলে, খুব স্বাভাবিক অর্থে এখনো পর্যন্ত কিন্তু বাস্তবিক এথিক্যাল ভোটিং যদি হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা যিনি বিরোধীদের প্রার্থী তিনি জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। বিরোধীদের প্রার্থী বলবো না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনারা বাধ্য হয়ে সমর্থন তৃণমূল দিচ্ছেন কংগ্রেসে বলবো। উনি নেই এখন। এখন প্রশ্নটা হচ্ছে সর্বসম্মতভাবে, আমি আবারও বলি এটা কিন্তু একটা এথিক্যাল দিক, সেটা হচ্ছে একটি দলে কোনো একটা সময় যশবন্ত সিনহাজি কিন্তু বিজেপিতেও ছিলেন, তো আমরা সেই রেফারেন্সটা টানছি না। তুমি আবার বললে তৃণমূল। এখন প্রশ্নটা হচ্ছে উনি কিন্তু একটা বাইটমেন্ট করেছেন, সেটা হচ্ছে উনি দল থেকে ত্যাগ করেছেন এবং প্রার্থীপদে সর্বসম্মত একজন প্রার্থী হয়েছেন। এখন এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমরা সর্বসম্মতভাবে বিরোধী পক্ষে একটি প্রার্থীকে দাঁড় করাচ্ছিলাম যিনি শুধু সিনিয়র নন। আমি বর্তমানে যে বিজেপির যাকে প্রার্থী করা হয়েছে আদিবাসীর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তুমি যদি বাদ রাখো তাহলে তোমাকে মানতেই হবে গণতান্ত্রিক রীতি সাপেক্ষে বা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞ রাজনীতিককে পেতে পারি বা অভিজ্ঞ একজন প্রশাসককে পেতে পারি, সেটা যশবন্ত সিনহার ধারে কাছে কিন্তু বিজেপির প্রার্থী এই মুহূর্তে নেই। প্রতিভা পাটিল তিনি কি অভিজ্ঞ প্রশাসক ছিলেন? কিন্তু আমি একটি কথা এই যে বলি, যুক্তিটা দিচ্ছেন, প্রতিভা পাটিল কি অভিজ্ঞ প্রশাসক ছিলেন? দেখো আমি তোমাকে পাশাপাশি ভাবে এটাও বলছি, প্রতিভা পাটিল কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি বা কেন্দ্রীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তার সাথে সাথে উনি কিন্তু দ্রৌপদী মুর্মু, আপনাদের প্রার্থী যশবন্ত সিনহা যেমন আছেন, দ্রৌপদী মুর্মু, আপনি তার যে সিভি, তার যে বায়োডাটা সেটা দেখেছেন? খুব ভালোভাবে দেখেছি, আমি দেখেই বলছি কেন্দ্রীয় রাজনীতিতে উনি কখনো ছিলেন না এবং বাস্তব অবস্থাটা হচ্ছে উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, অস্বীকার করছি না। প্রতিভা পাটিল জিও কিন্তু একটি সময় রাজ্যপাল ছিলেন রাজস্থান, আমরা জানি সেটা। কিন্তু দীর্ঘকালীন রাজনৈতিক ইতিহাসে কেন্দ্রীয় চরিত্রে কেন্দ্রীয় কংগ্রেসে কিন্তু প্রতিভা পাটিলের ভূমিকা ছিল। এখন প্রশ্নটা হচ্ছে দুজনের সাথে কিন্তু কম্পেয়ার হয় না। তখন আপনাদের শিবিরে ছিলেন না। আমি বাস্তবিক যে কথাটা বলি, যশবন্ত সিনহা যে সময় কেন্দ্রীয় রাজনীতিতে সমহিমায় ছিলেন তখনও বা মন্ত্রিসভার সদস্য ছিলেন, তখন আপনাদের সঙ্গে ছিলেন না, আপনাদের শিবিরে ছিলেন না। সেই কথাটাই বলছি, প্রশ্নটা আমার সাথে থাকা নয়, বাস্তবিক চরিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যশবন্ত সিনহা একটা বিরোধী ঐক্যমত্যের ভিত্তিতে একটা একজন প্রার্থী হয়েছেন এবং এই মুহূর্তে উনি কিন্তু তৃণমূলের সাথে নেই, উনি একজন প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছেন সেখানে। সুতরাং এখানে প্রার্থী পদকে সমর্থন করার মতো তো অন্যায় কিছু নেই। এবং আমি বারবার যেটা বলছি, আমি আবারও বলছি, এথিক্যাল ভোটিং যদি হয়, বিরোধী পক্ষের যে অবস্থান আছে তাতে কিন্তু যশবন্ত ইতিমধ্যে বৈশানদা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। বৈশানদা, দ্রৌপদী মুর্মুর যে প্রার্থী পদ, সেটা অনেকেই বলছেন যে অত্যন্ত ইন্টারেস্টিং, এবং সত্যি কি দ্রৌপদী মুর্মুকে পরাস্ত করতে পারবেন যশবন্ত সিনহা? না, আমার তো বেসিক কোশ্চেন হলো, একদিকে সেকুলার একটা শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, যারা বিভাজনী রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চাইছেন, তাদের প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা। হ্যাঁ, তাদের প্রার্থী যশবন্ত সিনহা। আমাদের প্রার্থী সেকুলার শক্তির প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা। হ্যাঁ, আর একটা বিষয় যশবন্ত সিনহা, আপনাকে আরেকটা কথা বলছি। যশবন্ত সিনহা, না আদিবাসী যশবন্ত সিনহা তো প্রার্থী। একদিকে সেকুলার শক্তি, তার প্রার্থী হচ্ছেন, তার মুখ হচ্ছেন যশবন্ত সিনহা। হ্যাঁ, যশবন্ত সিনহাই কি এখন আমরা মনে করেছি যে উনি সেকুলার, এখন উনি সেকুলার, সংবিধানকে রক্ষা করার জন্য এখন উনি সেকুলার, সহমতের ভিত্তিতে, এটা যখন উনি বিজেপিতে ছিলেন সেকুলার ছিলেন। আর যারা আদিবাসী প্রেম দেখাচ্ছে, আমি একটু কম বুঝি দাদা, যখন উনি বিজেপিতে ছিলেন তখন সেকুলার ছিলেন না, বিজেপিতে ছিলেন সেকুলার ছিলেন না, এখন সেকুলার হয়েছেন। উনি যদি মনে করেন, আর সাবসিকুয়েন্ট ফিলিংস বলে একটা কথা আছে, আপনি সেটা নিশ্চয়ই জানেন, এখন যদি উনি মনে করেন যে এরা সংবিধানকে ধ্বংস করছে, নরেন্দ্র মোদী ডিক্টেটরশিপে দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে ধর্মনিরপেক্ষতা, এর ওপরে কুঠারাঘাত হচ্ছে। যশবন্ত সিনহা একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি যদি মনে করেন ঐক্যমতের ভিত্তিতে যদি বিরোধীরা, বিজেপি বিরোধী শক্তি একটা জায়গায় আসতে চায়, তাহলে লোকের আপত্তি কেন? আজকে যারা আদিবাসী প্রেম দেখাচ্ছে, তারা রাষ্ট্রপতি ভবনের 10 মিনিটের মধ্যে একজন আদিবাসী 9 বছরের কন্যা যখন ধর্ষণ হয়, তারা তো বলে না। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যখন আদিবাসীদের উপর অত্যাচার হয়, তখন তো বলে না। তরুণ জ্যোতি তিওয়ারি, নতুন নতুন জিনিস শুনছি। যশবন্ত সিনহা আজকে সেকুলার হয়েছেন,
ভালো ব্যাপার। তাহলে স্বীকার করছো যে তোমরা না, না, সেকুলার নয়? বলছি। তোমরা স্বীকার করছো না কি? বলছি যশবন্ত সিনহা সেকুলার। তাহলে স্বীকার করছো তোমরা সেকুলার নয়? এই যে যশবন্ত সিনহা ওটা হিন্দু রাষ্ট্র নিয়ে কমেন্ট ছিল, সেই নিয়ে এইখানে যারা যারা বিরোধিতায় বসে আছে তারা না, হিন্দু রাষ্ট্র নিয়ে কমেন্ট কি খারাপ? তারা সেই সময় হিন্দু অনেক রাষ্ট্র কথা নিয়ে বলতো। কমেন্ট কি খারাপ? তরুণজ্যোতি তিওয়ারি একদম বলছে না খারাপ। আচ্ছা, হিন্দু রাষ্ট্র নিয়ে কমেন্ট আপত্তি একদমই খারাপ না। আছেন? যে যার হিন্দু নিজের রাষ্ট্র নিয়ে personal না না, feeling বলতেই তরুণজ্যোতি পারে। তিওয়ারির কাছে অনেকের কাছে আপত্তিজনক, কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির কাছে হিন্দু রাষ্ট্র নিয়ে মন্তব্য কি আপত্তিজনক? ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারির কাছে কোনো আপত্তিজনক নয়। ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারির কাছে কোনো আপত্তিজনক নয়। বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারির কাছে আপত্তিজনক? ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারির কাছে কোনো আপত্তিজনক নয়, কোট আনকোট। সেকেন্ড হচ্ছে, আমি বিরোধীদের দৈন্য দশা দেখছিলাম। কংগ্রেস শতাব্দী প্রাচীন দল একটা প্রার্থী দিতে পারলো না, এক্স বিজেপি একজনকে নিয়ে আসতে হলো। এক্স বিজেপি দাদা শেষ করতে আমি ডিস্টার্ব করিনি, চন্দন আমি ডিস্টার্ব করিনি, শেষ করতে আমি ডিস্টার্ব করিনি, কিন্তু একটা মানে শতাব্দী প্রাচীন দলকে একটা প্রার্থী দিতে হলো, এক্স বিজেপি, তৃণমূল তাকে প্লেস করলো, তাকে সাপোর্ট করলো। কাকে কাকে করা হলো? শরদ পাওয়ার প্রথম নাম ছিল, ফারুক আবদুল্লাহ নাম ছিল, গোপাল কৃষ্ণ গান্ধী নাম ছিল। এই এতগুলো নাম, এরা বুঝতে পারলো অবস্থাটা কি হবে, এরা ব্যাক আউট করে গেল। আমাদের পাশে বসে আছে, আমার পাশে বসে আছে আমার দাদা, খুব প্রিয় দাদা সৈকত দা, কিছু বলি এটা কথা বলে বিজেমূল বিজেমূল বিজেমূল, ওই চিল্লে ফাটিয়ে দেয়। ওই দিল্লিতে গিয়ে মিটিংটা যখন হয়েছিল তখন কি সিপে মূল ছিল না সাপে মূল ছিল, কোনটা ছিল? সিপে মূল না সাপে মূল, কোন নামটা পছন্দ উনি বলে দেবেন। ওইখানে গিয়ে যশবন্ত সিনহা, ওনারা ধর্মনিরপেক্ষতা, তারপর বিজেপি কিছু ফ্যাসিস্টও বলেন, এই যশবন্ত সিনহা কি ছিল? ওনাদের ভার্সন যশবন্ত সিনহা কি ছিল? আরে যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা কোথায় আছে? জয়ন্ত সিনহা কোথায় আছে? এই মব লিঞ্চিং নিয়ে রিসেন্টলি একটা কিছু ইনসিডেন্ট হয়েছিল, ওনাদেরই অ্যালিগেশন যশবন্ত সিনহার ছেলে নাকি তাদের কাউকে সাপোর্ট করেছিল, মারাটালা পড়েছিল। এই যে এতদিন পরে আমি বলি যে এই গোটা ঘটনা, এক সেকেন্ড, এই গোটা ঘটনাক্রমের যে টেক অ্যাওয়ে যদি ধরে নিই, সেটা হচ্ছে এতদিন পর তরুণজ্যোতি তিওয়ারি মব লিঞ্চিং নিয়ে কথা বলছে, এতদিন পর তরুণজ্যোতি তিওয়ারি হিন্দু রাষ্ট্র নিয়ে মন্তব্যের বিষয়ে কথা বলছে। একদম কথা বলছে না। এখানেই তো বিরোধী জোটের সাকসেস, তরুণজ্যোতিকে দিয়ে মব লিঞ্চিং এর নিন্দা করা আছে। মবিয়াদি একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, একজন আদিবাসী প্রার্থীকে, একজন আদিবাসী দলিত ক্যান্ডিডেটকে প্রার্থী করা হয়েছে, সেখানে এই যারা আদিবাসীকে এনকাশ চন্দন তুমি বলবে, এই যারা এখানে বসে আছে তারা বলতো বিজেপিকে মানে উচ্চ মার্গের পার্টি, তারা মানে উচ্চ জাতিবাদের পার্টি, তারা আজকে এই আদিবাসী ক্যান্ডিডেটকে সাপোর্ট করে কিনা দেখা যাচ্ছে। উচ্চ বংশের যশবন্ত সিনহা নাকি আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে নিজের লাইভ করে ওটা বিভিন্ন ধাপ করে এখন আদিবাসী প্রেম চলে গেল, এখন আদিবাসী প্রেম চলে গেল, এখন আদিবাসী প্রেম নেই আর, এখন আদিবাসী প্রেম আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো আদিবাসীদের সাথে নাচ করে, হাতে গ্লাভস পরাতে হয়, আদিবাসীদের হাতে গ্লাভস পরাতে হয়, হাতে গ্লাভস পরাতে হয় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নাচ হতে পারে। হাতে গ্লাভস পরিয়ে ভণ্ডামি কে করেছে? ওই নাচটা কে করেছিল? আপনাদের আদিবাসী প্রেম আমরা জানি, আপনাদের আদিবাসী প্রেমটা আমরা জানি। এক সেকেন্ড, বৈশ্বনাথ দা, এই প্রসঙ্গে যেটা তরুণজ্যোতি তিওয়ারি বলছে সেটা অমিত মালভা আজকে টুইট করেছেন এবং করে প্রশ্ন তুলছেন যে সত্যি আপনাদের আদিবাসী প্রেম সেটা কতটা আন্তরিক? আসলে বিজেপি একটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত হিপোক্রেসিতে ভরা। গ্লাভস কেন পরতে হয়েছিল? আমি তাই জন্য বলছি, গ্লাভস কেন পরতে আমি তো হয়েছিল? তোমাকে কতগুলো এক্সাম্পল দিচ্ছি। গ্লাভস কেন পরতে হয়েছিল? 2020 সালে মধ্যপ্রদেশ ছাড়ুন না, এখানে আসুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্লাভস কেন পরতে হচ্ছিল? 2019 আদিবাসী মহিলাকে টাচ করলে কি অসুবিধা হতো? ন্যাশনাল ক্রাইম রেকর্ডে আদিবাসী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে টাচ করে দিত, কি অসুবিধা হতো? উপজাতি নারীদের দাদা অসুবিধাটা কি হতো? আরে রাষ্ট্রপতি একটা আদিবাসী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে টাচ করলে কি অসুবিধা হতো? আমি একটু এক সেকেন্ড, আমি সৈকতের কাছে আসবো। সৈকত, একটা প্রশ্ন করেছে তোমার কাছে যে সিপিএম না সাপেম কোনটা? এখন বিষয় হচ্ছে তরুণদারা আজকে যে বক্তব্য রাখছে টিভি ক্যামেরার সামনে, দেখুন একটা উদাহরণ আমি আপনাদের সামনে আনতে চাই। এ দেশের স্বাধীনতা আন্দোলনে যখন ব্রিটিশদের বিরুদ্ধে গোটা দেশবাসী একসঙ্গে লড়ছে, তখন এদেশের মধ্যে এমন ভারতীয় ছিল যারা ব্রিটিশদের দালালি করে মুচলেখা দিয়েছিল যে খবর দিয়ে দেবো তার বিনিময়ে। একটু বলতে দেবো, পিসি যোশী, তুমি আরএসএস এর বইটা পড়ে এসছো না, তারপরে পিসি যোশীর নামটা ভুলে যাও। আমরা আজকের পয়েন্টে আসি। এই যে মুচলেখা নিয়ে আলোচনা আমরা 2032 বার করেছি। প্লিজ এক সেকেন্ড আমাকে একটু বলতে দাও। সেটা হচ্ছে আজকে আমি রেফারেন্সটা টানলাম এই কারণে, দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা মানে এই গত 2014 থেকে 2022 ছত্তিশগড়ে জল জমিন জঙ্গলের লড়াই যে আদিবাসীরা লড়ছে তার উপর বিজেপির অত্যাচার ভুলে যাওয়া যায় না, মিথ্যে হয় না। দুই,
দ্রৌপদী মুর্মু প্রার্থী হওয়া মানে উড়িষ্যার কান্দামালে যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে বিজেপি আরএসএস এর দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা ভুলে যাওয়া যাবে না। দেখুন এটা সবাই বুঝতে পারছে, আপনিও তো বললেন এটা একটা বাজি, আমরা তো সেই বাজির বিরুদ্ধে লড়ছি, এই পলিটিক্যাল গিমিকের বিরুদ্ধে লড়ছি যে আইওয়াস বিজেপি করছে তার বিরুদ্ধে লড়ছি। আমরা যশবন্ত সিনহার পক্ষে নয়, শুনুন আমরা যশবন্ত সিনহার পক্ষে নয়, আমরা বামেরা বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। শোনো না, এখানে তৃণমূল বলতে দাও, সাপের মূল না শিপের মূল কোনটা? আমি তোমার বলতে দেব মূল না শিপের মূল কোনটা? খোঁজ নাও, বুঝতে তৃণমূলে কোলে উঠে মানে একটু খোঁজ নাও, বুঝতে পারি। তোমার আবার একজন যাচ্ছে বিজেপি তত্ত্ব এখানে আলোচনা করছে, আমি যে কথাটা বলছি মুপিয়াদি, দেখুন আমাদের লড়াইটা হচ্ছে বিজেপির নীতির বিরুদ্ধে, এখানে ব্যক্তির লড়াই নয়। না, তো 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এটা মনে ছিল না। না, তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত, এটা মনে ছিল না? 2021-এর আগে তৃণমূলকে সাপোর্ট করেছিল, আমরা লড়িং তো কারা লড়েছে? তৃণমূলকে সাপোর্ট করেছিল, এক ডজন বিজেপি নেতা তৃণমূলকেই সাপোর্ট করেছিল। যে তৃণমূল ঘরে ফেরালো সেই তৃণমূল মনে হচ্ছে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়েছে। আচ্ছা তুমি মনে করো এই রাজ্যে বামেরা দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন লড়াই লড়ছে সে লড়াই তৃণমূল লড়ছে। আমরা তাকে ধন্যবাদ, সৈকতদাকে ধন্যবাদ স্বীকার করে নেওয়ার জন্য যে তাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না, কোনো স্কোপ কাউকে দেব, ওদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না, এটা স্বীকার করে নেওয়ার জন্য অন্তত ধন্যবাদ। সাপে মূল বা শিপে মূল যাই হবে, লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না, সেটা স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। রাজ্যের এক নাটকটা করে সেটা আজকে এক্সপোজ হয়ে গেল, এরা রাজ্যের এক নাটকটা করে সেটা আজকে এক্সপোজ হয়ে গেল, তোমাদের নাটকটা এক্সপোজ হয়ে গেল। আমি আসবো, এটার সঙ্গে আমি আরো বিস্তারিত আসবো। এক সেকেন্ড আসবো। সৈকত এই প্রসঙ্গে আমি আরো আসবো, আমি এই প্রসঙ্গে পরবর্তীকালে আরো বিস্তারিত আসবো। তার আগে আমি একটু সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, প্রথমত আমি আপনার কাছে জানতে চাইবো যে যশবন্ত সিনহার বিপরীতে প্রার্থী দ্রৌপদী মুর্মু, আমরা যদি দেখি সেটা এপিজে আব্দুল কালাম হোক বা রামনাথ কোবিন্দ হন, এই নামগুলো এবং তারপর দ্রৌপদী মুর্মুর নাম, রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, নাম নির্বাচনের ক্ষেত্রে বিজেপির যে কৌশলটা থাকে সেই কৌশলটা আউট অফ দ্য বক্স। আপনি কি সেটা এগ্রি করেন? ব্যাপার হচ্ছে গতবারের মতন যদি এবারের নির্বাচনে বিজেপি জয়ের ব্যাপারে নিশ্চিত থাকতো তাহলে দ্রৌপদী মুর্মুকে বাছাই করতে যেত না এবং উড়িষ্যা থেকে প্রার্থী বাছাই করতে যেত না। তার মানে নিজেদের ঝুলিতে জয়ের মতন উপযুক্ত ভোট নেই, যার জন্য বিজেডিকে সঙ্গে রাখার জন্য আর আদিবাসী মহলে প্রভাব ফেলার জন্য, সেটা আবার 2024-ও টার্গেট আছে। তাহলে তো বলতে হয় ইটস আ গুড স্ট্র্যাটেজি। আমি যদি মনে করি যে আমি ব্যাকফুটে আছি এবং আমি সেইটা অনুযায়ী অঙ্ক কষে আমার পরবর্তী পদক্ষেপটা ফেলি, তাহলে সেটাই তো স্ট্র্যাটেজি। তার মানে কি? তার মানে বাইরে থেকে দেখতে বিজেপি যতটা নিশ্চিত জয়ের মতন অবস্থায় সেটা নেই। এবং সর্বশেষ মহারাষ্ট্রের চিত্র বলছে যে জয়ের মতন অবস্থায় নেই বলে এখনো তাদের অন্য দল বিরোধী পক্ষের ভোট ভাঙাবার কাজে নামতে হচ্ছে। ফলে আমি এই নির্বাচনে এ পর্যন্ত যা ঘটনা ঘটেছে, আমি এটা ভেবে ভালো লাগছে আমার যে বিজেপি বিরোধী শক্তিগুলি নানানভাবে যে কৌশলী তারা নিক এক জায়গায় আসতে সম্মত হয়েছে। আমি ঠিক সেকুলার নন সেকুলার ওই ভাষায় বলছি না, কারণ আজকে যে সেকুলার কালকে সে নন সেকুলার হয়ে যাচ্ছে, কাজে ওই ভাষায় আমি বলছি না। বিজেপিকে দিল্লি থেকে সরানো দরকার, তার একটা প্রাথমিক ধাপ হিসাবে রাষ্ট্রপতির ভোটে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিজেপি বিরোধী শক্তিগুলি যেভাবে এক জায়গায় আসতে পেরেছে, এটা একটা দেশের পক্ষে আসার কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি নিজে প্রকাশ করে দিয়েছে জয়ের জন্য উপযুক্ত শক্তি তার কাছে নেই। কংগ্রেসকে আমি বিশেষ করে ধন্যবাদ দেব, সর্ববৃহৎ বিরোধী দল, তারা যথেষ্ট ধৈর্য দেখিয়ে কিভাবে বিরোধী শক্তিকে এক জায়গায় করা যায় তার পদক্ষেপ নিয়েছে। আমি বামপন্থীদের মধ্যে সিপিআইএমকে ধন্যবাদ জানাবো, পশ্চিমবাংলায় কিছু সাময়িক সংকট হলেও দেশের প্রয়োজনে যে পদক্ষেপ নেওয়ার তারা কেন্দ্রীয়ভাবে নিতে পেরেছে এবং আশা করব আগামী দিনে সারা দেশে, এছাড়াও এই দুই শক্তি ছাড়াও নির্দল শক্তিও অনেক আছে,
তারা সবাই মিলে এই ভোটে বিজেপি প্রার্থীকে পরাস্ত করতে পারবে, যেটা আগামী দিনে এবার প্রশ্নটা করা যায়? 11টা রাজ্যের বিধানসভা ভোটের জন্য জরুরি। সমীরবাবু, আপনার উদ্দেশ্যে তরুণজ্যোতি তিওয়ারির প্রশ্ন রয়েছে। তরুণ প্লিজ। স্যার দেখলাম হচ্ছে উড়িষ্যা থেকে একজনকে প্রার্থী সিলেক্ট করা হয়েছে, উড়িষ্যা থেকে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী সিলেক্ট করা হয়েছে, তাই জন্য ওনার মনে হচ্ছে বিজেপির কাছে নাম্বারস নেই বা ভয় আছে। আপত্তিটা কোথায়? উড়িষ্যা থেকে সিলেক্ট করা হয়েছে বলে, একজন উপজাতি সিলেক্ট করা হয়েছে বলে, না আদিবাসী একজন সিলেক্ট করা হয়েছে বলে? আপত্তি কোথায়? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন বোঝা যাচ্ছে এখানেই বোঝা যাচ্ছে কে ভয়ে আছে, বোঝা যাচ্ছে। দাদা শুনুন, ওই কাজ করে না আধা যায় না, কাজ কলা ঝোলে আধা যায় না, ঠিক সেম ভাবে আপনাদের এই জোটটাও যায় না। আপনাদের এই জোটটা রেজাল্ট হয় মহারাষ্ট্র। তোমাদের মুখে মানাচ্ছে না সৈকত দা, তোমরা তৃণমূলের কোলে উঠে গেছো। যে মোদি গোটা দেশকে বেঁচে নিল, আমরা নিজেদের মধ্যে লড়াই করে তোমাদের আবার তৃণমূল ভালো আজকে 1 মিনিট ওড়িশার আদিবাসী প্রেম দেখাচ্ছ তো, গ্রাহাম স্টেন্স আর তার দুই শিশু পুত্রকে পুড়িয়ে মারার ঘটনা কে যুক্ত কারা যুক্ত তো জানো? আদিবাসী প্রেম তোমরা দেখাচ্ছ এই ওড়িশায়। তুমি জানো না? লিগ্যালি জানি না, তুমি লিগ্যালি জানি না, তুমি লিগ্যালি জানি না। প্রোপাগান্ডার কথা বলছি না, প্রোপাগান্ডার কথা বলছি না, লিগ্যালি বলুন। প্রোপাগান্ডা নয়, লিগ্যালি বলুন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। একটু আগে তরুণ একটু কটাক্ষ করে প্রশ্ন করছিল যে সিপিএ মূল না সাপে মূল, যখন সিপিআই সিপিআইএম তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে এবং প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করছে, তখন কি বলা যাবে? এটা শুধুমাত্র বিজেপির কটাক্ষ নয়, আমরা গতকাল রাত থেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়া জুড়ে সিপিএমের নিচুতলার কর্মী সমর্থকরা তারা এ বিষয়ে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। আমার এখানেই সৈকতের কাছে প্রশ্ন। সৈকত, দেখুন, একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ এমপি। তুমি আছো তো সোশ্যাল মিডিয়া, তুমি খুব অ্যাক্টিভলি আছো, তুমি দেখেছো তো কাল রাত থেকে নাকি সোশ্যাল মিডিয়া খোলনি? দেখুন, একটা তো আবেগ নিশ্চিতভাবে কর্মীদের, কমরেডদের, নিচুতলা কমরেডদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের সংখ্যাটা ভাবতে হবে। 8-4-12টা মাত্র আমাদের এমপি, 50 জন প্রস্তাবক লাগে একজন ক্যান্ডিডেটের জন্য। তো বামেরাও যদি, যে বামেরা সবসময় ইডিওলজির কথা বলে, নাম্বারের কথা ভেবে যদি তারা কম্প্রোমাইজ করে, তাদের ইডিওলজিতে কম্প্রোমাইজ করে, তখন তো তোমাদের মধ্যে একটা দ্বিচারিতা থেকে যাচ্ছে। আমরা কম্প্রোমাইজ অন্য জায়গায় করেছি, আমরা কম্প্রোমাইজ করেছি যাতে বিজেপি বিরোধী লড়াই আমাদের জন্য, বামেদের জন্য যাতে কোনো রকম মুখ থুবড়ে না পড়ে, কোনো রকম বিভাজন যাতে না হয়, বিজেপি বিরোধী ভোট ব্যাংক, সেই ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করেছি। আমরা কম্প্রোমাইজ করেছি সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আর ম্যাগলাইনে শেষ করছি, যেখানে দাঁড়িয়ে 3 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য যাদের কাছে প্রস্তাব গেছে, তারা না বলেছে। আম আদমি পার্টি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তারা বলেছে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আরেকটা ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিতাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা অংশ বলতো যে আসলে বামেরা বিজেপিকে জেতার রাস্তা করে দিল। আসলে আমাদের ইতিহাস সাক্ষী বিজেপি বিরোধী আন্দোলনে লেফটের কনস্ট্যান্ট লড়াই রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের দায়ভার আমরা পালন করেছি। সমীর বাবু একজন অভিজ্ঞ রাজনীতি,
আমি সমীরবাবুর কাছে জানতে চাইবো, সমীরবাবু এটা শুনতে খুব ভাল লাগে যে বিজেপি বিরোধী শক্তিতে যাতে কোনো রকমের চির না ধরে, এই মুহূর্তে দেশ যেরকম পরিস্থিতিতে রয়েছে তাতে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন সেটাকে মজবুত করা দরকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার মনে আছে, খুব ভালো করেই মনে আছে, যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। 2008 সালে UPA 1 থেকে বামেদের সমর্থন প্রত্যাহার, এবং সেটাও অসামরিক পরমাণু চুক্তি, মানে যেটা নিয়ে পরবর্তীকালে আপনারা কি রাজনৈতিক ডিভিডেন্ড CPM পেয়েছিল সেটা আমাদের জানা নেই। নাম্বার 2। নাম্বার 3, সোমনাথ চট্টোপাধ্যায় যদি আজকে জীবিত থাকতেন এই লজিকটা সৈকত গিরি দিতে পারত। সোমনাথ চট্টোপাধ্যায় তিনি শুধু স্পিকার পদে ছিলেন, স্পিকার এই পদটা দলের ঊর্ধ্বে, তিনি স্পিকার পদে ছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছিল। এমনকি অতি সম্প্রতি বাম কংগ্রেস জোট হবে কি হবে না তা নিয়ে নোটের পর নোট, ডিসকাশনের পর ডিসকাশন, একের পর এক পার্টি কংগ্রেসে ডিসকাশন, তারপর আজকে দাঁড়িয়ে এত সহজে যে বলা যে বিজেপির বিরুদ্ধে যে শক্তিটা, যে আন্দোলনটা, সেটা যাতে কোনো রকমভাবে ডাইলিউটেড না হয় তার জন্য আমাদের এরকম একটা উদ্যোগ, এটা সত্যি কি এর টেকার আছে, নাকি আসলে অস্তিত্বের সংকট, কোনো উপায় নেই আর বামেদের আঁকড়ে ধরছে? আসলে পরিস্থিতির বাধ্যবাধকতায় CPIM যেমন সর্বভারতীয় ক্ষেত্রে CPIM সহ বাম দলগুলি সিদ্ধান্ত নিতে পেরেছে যে তারা বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ প্রার্থীকে সমর্থন দেবে, তেমনি এখানে ভুল রাজনৈতিক কারণে পরিস্থিতির বাধ্যবাধকতায় এখানকার CPIM কি বামফ্রন্টের শরিকরা আপত্তি করতে পারে, কর্মীরা তো আপত্তি করতেই পারে। আসল কথা হচ্ছে বামপন্থীদের আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে সমাজ পরিবর্তনের রাজনৈতিক ভাবনা নেই। এই যে পুরনো সেকেলে বামপন্থী ভাবনা, তার কারণে এই গোলমেলে ব্যাপারগুলো আসছে। এক্ষেত্রে আজকের দিনে সারা দেশে যদি দল এই সিদ্ধান্ত নিতে না পারত, CPIM সহ বামপন্থীরা, তাহলে তারা দেশের আন্দোলন থেকে, বিজেপি বিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন হতো। ফলে তাদের কাছে আজকের দিনে এটাই বাধ্যবাধকতা যে তৃণমূলের প্রার্থী হলেও যদি ঐক্যবদ্ধ প্রার্থী হয়, যেটা দেশের লোক চাইছে, দেশের লোক এটা খুশি হবে যখন কৃষক আন্দোলনের সমর্থন করছেন মানুষ, যখন আজকের দিনে অগ্নিপথের বিরুদ্ধে মানুষ রাস্তায়, তখন মানুষ খুশি হবেন যে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলো এক জায়গায় আসতে পারছে। এবং এখন মানুষ দেখতে চাইছে বাকি সমস্ত শক্তি, বিজেডিকে তারা ম্যানেজ করতে পেরেছে, বোঝা গেল ওই প্রার্থী বাছাই করে, কিন্তু বাকি দলগুলো, বাকি রাজ্যগুলো সবাই বিজেপি বিরোধী বলে যারা নিজেদের দাবি করে, তারা সবাই ঐক্যবদ্ধ হতে পারে কিনা। সাময়িক বিভ্রান্তি বামপন্থী কর্মীদের মধ্যে কিছু হবে, কারণ গত লোকসভা নির্বাচনেও তারা তৃণমূলকে হারাবার জন্য বিজেপির পক্ষে ভোট করেছেন, এটা হচ্ছে বাস্তব। তার প্রতিক্রিয়া কিছু হবে, কিন্তু দেশের বামপন্থী দলগুলো জানে পশ্চিমবাংলায় আমাদের কোনো স্টেক নেই। পশ্চিমবাংলার একজন কংগ্রেস, একজন CPM এর রাজ্যসভার মেম্বার, এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেই। আর দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে বিভিন্ন রাজ্যে ছোট শক্তি হলো, তাদের যে অবস্থান আছে সেই অবস্থানের বিচারেই তারা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এবং আমি বলবো এটা নীতি আদর্শের দিক থেকে ভুল অবস্থান থাকলেও এই সিদ্ধান্ত যে নিতে পেরেছেন সেটা দেশের জন্য, আগামী দিনের জন্য ভালো সিদ্ধান্ত। সমীর বাবু, কিন্তু বঙ্গ CPM তাদেরও তো নিজেদের কম্পালশন রয়েছে। আমার প্রশ্নটা প্লিজ আমাকে শেষ করতে দিন। সমীর বাবু প্লিজ আমার প্রশ্নটা শেষ করতে দিন প্লিজ। সমীর বাবু, প্রশ্নটা আমি শুধু বঙ্গ CPM এই শব্দটা কোনো প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাল থেকে ঝড় উঠেছে, নাম্বার 1। নাম্বার 2, আজকে CPIM কোনো স্পিকার দেয়নি এই প্যানেলে। 2016 ভোটেও এক হতে পারেনি বঙ্গ CPM, কেন্দ্রের CPM 2019-এর পার্লামেন্ট ভোটেও এক হতে পারেনি। এগুলো সব রাজনীতির গোলমাল, ভুল রাজনৈতিক অবস্থানের জন্য হচ্ছে। সৈকত, দেখুন, আমি দুটো বিষয়ে মৌপিয়াদি আলোচনার মধ্যে খুব ক্লিয়ার হওয়া উচিত। এক হচ্ছে আমাদের সেই শক্তি সর্বভারতীয় ক্ষেত্রে নেই যে আমাদের ক্যান্ডিডেটকে অন্যান্য দল মেনে নেবে। এক,
দুই হচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের নির্বাচন নয়, এমপি এমএলএ তোমাদের নির্বাচন। কর্মী তৃণমূলের একটা সমর্থকরা নাম্বার তোমাদের কর্মী সমর্থকরা মানতে পারছে না কেন? তার কারণটা দেখো, এই রাজ্যে তো দীর্ঘদিন ধরে একটা তৃণমূলের হাতে অত্যাচার, তৃণমূলের হাতে কমরেডদের মার খাওয়ার ইতিহাস রয়েছে, কিন্তু কমরেডদের ভাবাবেগ রয়েছে, আবেগ রয়েছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি বিরোধী ঐক্য করা সম্ভব না। তার কারণ তৃণমূলের হাতে নাম্বার অফ এমপি আছে, নাম্বার অফ এমএলএ আছে। আর বাংলার মাটিতে আমাদের কমরেডদেরও বুঝতে হবে যে রাষ্ট্রপতি নির্বাচন আর লোকসভা নির্বাচন এক নয়। তার মানে ওরা ভাবছে যে এক্স্যাক্টলি আমার এটাই প্রশ্ন। তার মানে যদি 2024-এর নির্বাচনের আগে বা পরে এমন পরিস্থিতি হয় যে বিজেপিকে সরাতে তৃণমূল, কংগ্রেস সহ অন্য সমস্ত দলগুলো এক জায়গায় আসছে, এক প্ল্যাটফর্মে আসছে, সেক্ষেত্রে বামেরাও সেটাতে যোগ দেবে। একই লজিক, একদম ক্লিয়ার কাট বক্তব্য। 2024-এর লোকসভা নির্বাচনে কেরালাতে আমাদের সঙ্গে কংগ্রেসের লড়াই হবে, এই রাজ্যে আমাদের সঙ্গে তৃণমূল বিজেপির লড়াই হবে। কিন্তু নির্বাচন পরবর্তীকালে যদি আবার সেম সিচুয়েশন হয় যে বিজেপিকে আটকাতে সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে আমরা বামেরা সেই দায়ভার নেব না যাতে বিজেপি মাইল। আচ্ছা তাহলে কেন 2024-এর লোকসভা নির্বাচনে তাহলে তো সিম্পল, তাহলে তো সাধারণ ভোটার যারা তারা ওই তোমাদের কথা মতো বিজেপিকে আটকাতে রাজ্যের যে 42টা আসন আছে তাতে তোমাদের কেন ভোট দেবে? তারা তৃণমূলকেই ভোট দেবে। দেখুন, একটা বিষয়, নাম্বার অফ এমপি এমএলএ ক্যারি করছে তৃণমূল, আর নির্বাচনে আমরা সাধারণ মানুষের কাছে যাবো যে এ রাজ্যে তৃণমূলের যদি তুমি আজকে বলোই যে পরিস্থিতি যদি ডিমান্ড করে, তাহলে 2024-এর লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে তোমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেতে প্রস্তুত আছো, কেরালে বামেরা কংগ্রেসের সঙ্গে যেতে প্রস্তুত আছে, তাহলে তো সাধারণ ভোটার যারা সাধারণ ভোটার এক নয়, মিস ইন্টারাপ্ট করছে মুকেশ। আমি বলছি পশ্চিমবাংলা এক নয়, যদি মুকেশ এক লাইন, পশ্চিমবাংলা 2024-এর লোকসভা নির্বাচন পরবর্তীকালে যদি আমাদের কোনো ভূমিকার জন্য বিজেপিকে আটকানো যায়, সেক্ষেত্রে আমরা সমীরদা কিছু বলছেন, এক সেকেন্ড সমীরদা প্লিজ। বলছি কেরল আর পশ্চিমবাংলা এক নয়, এখানে বিজেপি 18টা এমপি জিতে বসে আছে, এই 18টাকে শূন্য করতে হবে, তাহলে দেশের সরকার তৈরিতে গিয়ে ধৈর্য রাখুন, আপনি অনেক প্রবীণ, আমি খুব জোর দিয়ে আপনাকে প্রশ্নটা করতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন যে আপনারা মনে করছেন যে 18টা এমপি নিয়ে বিজেপি বসে আছে, এটাকে শূন্য করতে হবে। সেই শূন্য করার যে তাগিদটা যদি ভোটাররা প্রয়োজন বোধ করেন, তাহলে আপনাদের এই ভোটের পর কি হবে, বামেরা কোন দিকে যাবে, এই চর্চার মধ্যে তারা তো আরো ইনক্লাইন্ড হবেন তৃণমূল কংগ্রেসের দিকে। কারো দিকে ইনক্লাইন্ড হওয়ার দরকার নেই, বিজেপির বিরুদ্ধে এক জায়গায় দাঁড়াতে হবে। কতগুলো হয়ে আছে মুবেদি। আমি আসবো তরুণ, তুমি উত্তর দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে উসখুস করছো। আমি তার আগে একবার দেখাবো রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন। সোশ্যাল মিডিয়ায় কর্মী সমর্থকদের রোষের মুখে সিপিএম। যশবন্ত প্রশ্নে চাপে পড়ে কেন্দ্রীয় কমিটির কোর্টে বল ঠেলছে আলিমুদ্দিন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সদ্য প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিনহাকে বেছে নিয়েছেন বিরোধীরা। সেই তালিকায় রয়েছে সিপিএমও। তাতেই ক্ষেপে লাল বঙ্গ সিপিএমের নিচু তলার কর্মীদের একাংশ। দলের সিদ্ধান্তের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন কর্মী সমর্থকেরা। তাদের প্রশ্ন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিল সিপিএম? রাষ্ট্রপতি ভোটে কেন তৃণমূলের প্রার্থীকে সমর্থন করল দল? সিপিএমের তরফে কেন বিকল্প কোনো নাম প্রস্তাব করা হলো না? যশবন্ত সিনহার নামে শিলমোহর দেওয়ার আগে কি দলের নিয়ম নীতি মানা হয়েছিল? বিধানসভা ভোটের প্রচারে বিজেপি ও তৃণমূলকে এক আসনে বসিয়ে আক্রমণ করে বামেরা। বিজেমূল স্লোগানও তাদের তৈরি করা। ভোটের পর এই স্লোগান নিয়ে অনেক জল ঘোলা হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি ও তৃণমূল দু দলই যে প্রধান রাজনৈতিক শত্রু, এই অবস্থান থেকে পিছু হটেনি বামেরা। তারপরেও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সদ্য দলত্যাগে এক তৃণমূল নেতাকে সমর্থন করায় নিচুতলার কর্মীদের রোষের মুখে সিপিএম। এই পরিস্থিতিতে বুধবার আলিমুদ্দিনের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়। বৈঠকে যশবন্ত প্রশ্নে কেন্দ্রীয় কমিটির কোর্টে বল ঠেলে দেয় আলিমুদ্দিন। কেন্দ্রীয় কমিটির বিবৃতিও দাবি করেন রাজ্য সিপিএম নেতারা। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় আমাদের কেন্দ্রীয় স্তরেই ঠিক হয়। কারুর যদি কোনো মত থাকে সোশ্যাল মিডিয়ায় তিনি তার মত বলেছেন, রাজনৈতিকভাবে আমাদের যা কথা সেটা আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি বলবে, এবং নিশ্চয়ই আমাদের সমর্থকেরা তারা বুঝবেন কোন বাস্তবতায় কিভাবে কখন চলতে হয়। অতীতে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে রাজি হয়নি সিপিএম। লোকসভা স্পিকার পদ থেকে ইস্তফা না দেওয়ায় সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করা কি সিপিএমের আরও এক ঐতিহাসিক ভুল? সিপিএম এর মধ্যে চিরকাল একটা অন্তর্দ্বন্দ্ব চলে, এই করতে করতে পার্টিটা ক্ষমতা থেকে সরে বিরোধী, সেখান থেকে সাইনবোর্ড এখন ভিজিটিং কার্ড হয়ে গেছে। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হবেন কি হবে না, ওনারা সব দেরিতে বোঝেন। গন্ডারকে দেখবেন সুরসুরি দিলে 7 বছর পরে হাসবে। এই সিপিএম এর হচ্ছে এই হাল। এদিন চাপের মুখে কেন্দ্রীয় কমিটির সোশ্যাল মিডিয়া পেজের কমেন্ট সেকশন বন্ধ করে দেয় সিপিএম, কিন্তু কর্মী সমর্থকদের মুখ কি বন্ধ করা যাবে? অস্বস্তিতে পড়ে উত্তর হাতড়াচ্ছে বাক স্বাধীনতার প্রবল সমর্থক সিপিএম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি তরুণের কাছে আসার আগে চট করে বৈশ্যানর্দার কাছে চলে যাব। বৈশ্যানর্দা, যে বিজেপি বিরোধী জোটের কথা বলে এই সমস্ত চর্চা, এই রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা সমস্ত কিছু হচ্ছে, আবার কুণাল ঘোষের যে রিয়াকশন আমরা শুনলাম সিপিআইএম নিয়ে, বামেদের নিয়ে, আপনি শুনলেন, এটা কি সত্যি সত্যি একটা এই অন্তত এই সময় দাঁড়িয়ে তো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তার জন্য তার সঙ্গে যথেষ্ট সাযুজ্যপূর্ণ? না, কুণাল ঘোষ যেটা বলতে চেয়েছেন যে বিলম্বিত বোধোদয় বলে যে কথাটা আমরা ব্যবহার করি, সেরকম যে অনেক পরে মানুষ অনেক পলিটিক্যাল পার্টি বুঝতে পারে। এ তো স্বাধীনতার সোশ্যাল মিডিয়া এরপর রিয়াকশন আসবে না তো কি আসবে সৈকত? দেখুন, একটা বিষয়, কুণাল ঘোষের মন্তব্য নিয়ে আলোচনা আমাদের কাছে বাম কর্মী সমর্থকরা এই তৃণমূল কংগ্রেস মুখপত্র হতে পারে। তৃণমূল যদি সারদার টাকা চুরি করা কুণাল ঘোষ যদি তৃণমূল মুখপাত্র, তার বক্তব্য ডেফিনেটলি ওয়েট ক্যারি করে। বলছো সারদার টাকা চুরি করা, মেহবুবা মুফতি কি বলছে তার ক্লারিফিকেশন দাও তুমি। মেহবুবা মুফতি পিডিপি তোমাদের বাইরে কেন, তার ক্লারিফিকেশন দাও। তোমরা পিডিপির সঙ্গে ঘর করেছিলে, তার ক্লারিফিকেশন দাও। আমরা এখনো ফার্স্ট কথা তোমরা বলছো আমাকে বলছে বিজেপির সঙ্গে জোট তোমাদের বলছে গন্ডার করব না। তারপর তোমরা বলছো চোর, একটা চোর একটা গন্ডার। কলকাতার দেওয়াল জানে তোমাদের আমাদের ছিল। বিজেপি মাস্ট গো, বিজেপি মাস্ট গো, এটা আমাদের শুনছিলাম সবাই মিলে। এতক্ষণ শুনছিলাম। এই দেখুন, মানে প্রত্যেকটা দল তাদের কর্মীদের কাছে দায়বদ্ধ থাকে, তাই না? সেরকমভাবে কংগ্রেসও আছে। 1977-এর পর, মানে আগের সময় থেকে এরা অভিযোগ করতো যে কংগ্রেস আমাদের প্রচুর কর্মী মেরেছে। পরবর্তীকালে আমাদের চন্দনদারা অভিযোগ করতো বামফ্রন্ট আমাদের প্রচুর কর্মী মানে খুন করেছে। 21শে জুলাই যেটা তৃণমূল হাইজ্যাক করে নিয়েছে, বেসিক্যালি তো কংগ্রেসের প্রোগ্রাম, সেখানে এখন সিপিএম নেতারা মালা চড়াতে যায় কিনা আমি জানি না। তো আজকে যখন এই জোটটা হচ্ছে, আজকের দিনও বারবার একাধিক বামপন্থী কর্মীরা জেলে পড়ছে, গাঁজা কেস খেয়ে আছে, বিভিন্ন কেস খেয়ে আছে। আজকে যখন জোট হচ্ছে, সিনার কথা হচ্ছে, যখন তৃণমূল সমর্থিত একজন সাপোর্ট করছে, তারা যখন ইনসিউল হচ্ছে, চন্দনদারা 100 বছর মনে পড়ে প্রার্থী দিতে পারে যদি সুযোগ পাই, আমি বেশি সময় নেব না, আমি এখানে খুব সিম্পলি এটাকে নেশাত করছি। দেখো, রাজনৈতিক বিবর্তন হয় যেটা বারবার আমি তোমার প্রসঙ্গে বলি, যেটা বারবার সমীরদা বলছেন, রাজনৈতিক বিবর্তিত একটা অধ্যায় থাকে, এবং আজকে একটা কম্পালশন বিজেপি মাস্ট গো, যেটা বৈষ্ণবদা বলছে, আমি তো সমর্থন করছি, কিন্তু আমি 1 মিনিট 21শে জুলাই আমরা আমাদের পালন করি, কেউ করতে পারে না, আমরা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি কেন বুঝতে পারছো না? শোনো 1 আজকে জোট দেখাচ্ছ, তাও প্রার্থী দিতে পারে না চন্দনদা, এটা খারাপ লাগে ভাবতে। 100 বছরের পুরনো পার্টি প্রার্থী দিতে পারছে না। সৈকত, তরুণ, চন্দনদা, আমি আসবো আমার বৈশ্যানর্দার কাছে প্রশ্ন। কিন্তু বৈশ্যানর্দা একই সঙ্গে অনেকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন যে কোথাও যদি যশবন্ত সিনহা হারেন, তৃণমূলের পছন্দের প্রার্থী, ঠিকই তিনি এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে নেই টেকনিক্যালি, কিন্তু পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন।
যে সবাই একটু বাকিরা সবাই একটু সেফ খেলার চেষ্টা করছে, যে কেউ এখানে দাঁড়িয়ে আমি বিজেপি বিরোধী জোটে সামিল হলাম না এইটাও বলতে চাইছে না। আবার যদি যশবন্ত সিনহা হারেন সেটা কংগ্রেসের প্রার্থী হারবে না, এনসিপির প্রার্থী হারবে না। একটা মেসেজ তো ক্লিয়ার হবে যে বিজেপি বিরোধী একটা এক ছাতার তলায় বিজেপি বিরোধী শক্তি আসতে চাইছে। এই মেসেজটা যে সরকার দেশের সম্পদ বিক্রি করছে, দেশের বেকার তৃণমূলের হাত ধরে চলে গেছে, এই কংগ্রেস বাম সব তৃণমূলের হাত ধরে ছড়ে যেতে হবে। তৃণমূল লিড করছে বলছি, তৃণমূল কংগ্রেসকে বাদকে লিড করছে, এটা আমাদের উত্তর দিচ্ছ না, কে লিড করছে তোমাদের এই জোটের মুখকে? এই জোটটার মুখকে, জোটের মুখকে চন্দনা, জোটের মুখকে হু উইল লিড, তুমি হু উইল লিড, করতে পারো, কে মুখটাকে সবাই বলে জোটের মুখটাকে, জোটের মুখকে তোমাদের তুমি কে লিড করবে? কংগ্রেস কে লিড করবে? কংগ্রেস কে লিড করবে? কে লিড করবে? সিপিএম কে লিড করবে? বামফ্রন্ট কে লিড করবে? তোমার কে কার করবে? বিক্রি করার নীতি তৈরি করা বিজেপিটা আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে সমীরদার কাছে আসবো, কিন্তু সমীরদা এই গোটাটা যেটা কেন্দ্র করে হচ্ছে তার উপলক্ষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আপনি একটু আগে বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচন আর লোকসভা নির্বাচন এক নয়। যদি আমরা ধরে নিই যে এটা 2024-এর লোকসভা নির্বাচনের সলতে পাকানো, সেখানে তো বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আঞ্চলিক দলগুলো তাদের নিজেদের আঞ্চলিক কম্পালশন, আঞ্চলিক ইন্টারেস্ট, এই সমস্ত কিছু আসবে। এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কি এতটাই কুসুমাস্তীর্ণ হতে পারে? রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল কংগ্রেস, বামপন্থী শক্তি, স্থানীয় দলগুলো যে অবস্থান নিতে পেরেছে, এই অবস্থান যদি লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিতে পারে, তাহলে অবশ্যই 2024-এর লোকসভায় বিজেপিকে পরাস্ত করা সম্ভব। উত্তরপ্রদেশের যা চিত্র আছে তাতে কংগ্রেসের সঙ্গে এসপি এক জায়গায় গেলে কি হবে না হবে, তারপরেও তারা এক জায়গায় রাষ্ট্রপতির ভোটে আসতে পারছে। মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা মিলে জিতেছিল, এবার শিবসেনা বা কংগ্রেস এবং এনসিপি যদি এক জায়গায় আসতে পারে, তাহলে সরকারটা হলো, সরকারটা টিকলো না, সেটা মানুষ দেখে নিয়েছে। আমাদের সময় ছোট্ট বিরতির পর আমরা দেখাবো যে এই নিয়ে সাধারণ দর্শক যারা, তারা কি মতামত দিচ্ছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। সোশ্যাল মিডিয়া মারফত আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করা কি সিপিএম এর আরও একটি ঐতিহাসিক ভুল? ইন্টারেস্টিংলি 81% মনে করছেন হ্যাঁ, 19% মনে করছেন না। সুযোগ সন্ধানী দল, কখনো আইএসএফ, কখনো কংগ্রেস, এবার তৃণমূল, বলছেন সহমধর। সমর্থন করা ছাড়া দ্বিতীয় রাস্তাও নেই, সমর্থন না করলে একলা চলার মতো পরিস্থিতিও নেই, বলছেন দীপক বর্মন। পশ্চিমবঙ্গে সিপিএম এর কোনো বিধায়ক সাংসদ নেই, ভোটও নেই, তাই যশবন্তকে ভোট দিতে সমস্যা নেই, বলছেন তাপস ঘোষ। বিজেপি এবং তৃণমূল দুটি দলেরই আদর্শ এবং নীতির আরএসএস আনুগত্য, সিপিএম এর ঢুকে পড়াটা রাজনৈতিক দেউলিয়াপনা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে চর্চাটা চলছে তারই একটা রিফ্লেকশন এই সোশ্যাল মিডিয়া পোলেও পাওয়া গেল। আপাতত সিপিআইএম এবং বামেরা তারা কিভাবে এটার মোকাবিলা করে সেটাই দেখার। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।